হ্যালো দোস্তরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দোস্ত স্কুল। আর গাইজ আজকে আমরা আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপের পরীক্ষাটা হয়েছিল, মানে ক্লার্কশিপের মেন্স পরীক্ষাটা হয়েছিল, যেটা অনেক 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 বছর আগে পরীক্ষাটা হয়েছিল। সেই পরীক্ষাটার মেন্সের রেজাল্টটা কবে দেবে সেই বিষয় নিয়ে। তো গাইজ আজকের এই ভিডিওটা কিন্তু একটু ইনফর্মাল হতে চলেছে, কারণ আমিও এক্সজস্টেড, আমিও ভুক্তভোগী এই পরীক্ষাটা নিয়ে। কেন? কারণ আমি এই পরীক্ষাটা দিয়েছি, আমিও জানতে চাই যে এই পরীক্ষাটার রেজাল্ট কবে দেবে। তো সেই জানতে চাওয়ার প্রয়াস নিয়ে, মানে সেই জানতে চাওয়া নিয়ে আমি কোনো পিএসসির চেয়ারম্যানকে ফোন করিনি, বা ওখানে যারা ফোন ধরে বসে আছে তাদেরকেও আমি ফোন করিনি। কারণ তাদেরকে ফোন করলে তারা হয় রেগে যায়, নইলে একটা উল্টোপাল্টা ডেট বলে দেয় যে মে জুন মাসে রেজাল্ট দেবে। মানে এক্স্যাক্ট যে কী চলছে ওখানে সেই জিনিসটাই আমি জানতে পারছি না। অনেক ইউটিউব সার্চ করলাম, তারা তো বললো যে না, ফোন করেছিলাম, রেকর্ডিং শোনালো, বাট সেই শান্তিটা হচ্ছিল না। তো অনেক কষ্ট করে, মানে অনেক কষ্ট করে বলাটা ভুল হবে, জাস্ট আমার একজন খুবই পরিচিত, উনি হচ্ছে পিএসসি অফিসে চাকরি করেন। তো ওনার কাছ থেকে আমি ভাবলাম যে যদি অথেন্টিক ইনফরমেশন নিতে হয় তাহলে ওনার কাছ থেকে নেওয়াই ভালো। উনি যেহেতু ওই ডিপার্টমেন্টে রয়েছেন, তাহলে হয়তো আমাকে কিছুটা ইনফরমেশন হলেও দিতে পারবেন এবং সঠিক ইনফরমেশন দেবেন যে কি এক্স্যাক্টলি কী হচ্ছে। আর আমার খুবই কাছের লোক, তো এমন কিছু না যে রেগে মেগে আমাদের একটু ভুলভাল বলে দেবে, সেরকম কিছু না, নর্মালি বলেছে। তো তোমাদেরকে রেজাল্টের ডেটটা এক্স্যাক্টলি বলার আগে, এক্স্যাক্টলি তো হয়তো আমিও বলতে পারবো না, মানে যতটুকু আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে সেইটুকুই তোমাদেরকে শোনানোর আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। দেখো, একটা জিনিস বুঝতে হবে, চাকরি পাচ্ছি না, কিন্তু চাকরি যারা করতে চাইছে তাদেরকে তো সাহায্য করতে পারি। আর তাদের সাহায্য করার জন্য কিন্তু এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছি। আর তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন আমাদেরকে পৌঁছে দেবে সেই সকল ক্যান্ডিডেটসদের কাছে যারা নিজেদের প্রিপারেশন সবে মাত্র শুরু করেছে বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষাগুলির জন্য। তো গাইজ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, অনেক হেল্প হবে আমার, অনেক হেল্প হবে সেই সব ক্যান্ডিডেটসদের যারা নিজেদের প্রিপারেশন সবে মাত্র শুরু করেছে। আর গাইজ এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে উইকলি, মান্থলি, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ জিকে, ম্যাথ, ইংলিশ, রিজনিংয়ের ক্লাস আসছে। আর তোমাদের যদি এই ছোট্ট একটু সাবস্ক্রিপশন থাকে না, তাহলে আমরা অনেকটা উৎসাহ পাই যে না, কন্টিনিউ করি জিনিসটাকে, আরও ভালো করার চেষ্টা করি, সবার কাছে পৌঁছে যাই। আর সেটার কিন্তু একটাই উপায়, তোমাদের একটা সাবস্ক্রিপশন। তো গাইজ দেখো, আমাদের আগে কী হয়েছে, আমাদের আগে হয়েছে প্রি এবং মেন্স। প্রিতে 100 নম্বর ছিল, মেন্সে 100 নম্বর ছিল, এগুলো তো সবই জানি, তাও আমি বলে দিচ্ছি। আর গাইজ দেখো, আমি একটা কাট অফ ভিডিও বানিয়েছিলাম, এই চ্যানেল যখন আমি প্রথম শুরু করি তখনই বানিয়েছিলাম। আর তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর সাজেশন দিয়েছো, প্রচুর ওপিনিয়ন্স দিয়েছো, আর কেউ রাগেনি আমার উপর। মানে আমি ভেবেছিলাম যে একটু গালাগালি খাবো, বাট সেরকম কিছুই হয়নি। তো তোমরা যদি, যারা এখনও ওই কাট অফ ভিডিওটা দেখোনি, মানে পিএসসি ক্লার্কশিপের কাট অফ ভিডিও যারা দেখোনি, আমি প্রি, মেন্স, তারপরে মেন্সের পরে কম্পিউটারে যেতে গেলে কত নাম্বার লাগবে, কম্পিউটার পাস করার পরে ফাইনাল মেরিটে যেতে কত নাম্বার লাগবে, তো আমি সব কিছুই ওখানে ডিটেলসে বলে দিয়েছি। তো আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়েও তোমরা দেখতে পারো। তো গাইজ দেখো, আমাদের কি বললাম, প্রি আর মেন্স হয়েছে 100 নম্বরের, আর এই 2 নাম্বার যোগ হবে, সবাই জানি। যারা ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই মেন্স দিয়েই বসে আছো। তো তাও একবার মোটামোটা করে একটু জেনে রাখি যে টোটাল কিন্তু আমাদের 200 নম্বরের পরীক্ষা, 200-র মধ্যে আমাদের কাট অফ ডিপেন্ড করছে। তো গাইজ দেখো, আমি যে কাট অফটা ধরেছিলাম, দেখো দুটো গ্রুপ সবাই জানি কিন্তু, এলডিসি আর এলডিএ। এলডিএ কারা? এলডিএ হচ্ছে যারা সেক্রেটারিয়েট পোস্টিং পাবে, আর এলডিসি যারা ডিরেক্টরেট রিজিওনাল পোস্টিংগুলো পাবে, তাদের জন্য এলডিসি। তো আমি জাস্ট মেজর যে কোটাগুলো, মেজর যে ক্যাটাগরিগুলো, সেই ক্যাটাগরিরই আমি এখানে কাট অফটা লিখেছি। আবার তোমরা অনেকে বলো আমাকে যে দাদা তুমি এমএসপির কেন কাট অফ বানাও না, তুমি পিএইচের কেন কাট অফ বানাও না। তো বিশ্বাস করো, কাউকে ভুল ইনফরমেশন দিয়ে তো কোনো লাভ নেই। দেখো, এমএসপিদের যে নাম্বারটা গিয়েছে প্রিলিতে, বা তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টদের যে নাম্বারটা গিয়েছে, সেটা এতটাই কম যে আমি ওখানে কী প্রেডিকশান করবো আমি বুঝতেই পারছিলাম না। তো এলডিসির জন্য আমি ফাইনাল কাট অফ, কিন্তু এটা ±5 ধরে রাখো দুটোতেই। তো এলডিসির জন্য আমি ধরেছিলাম জেনারেল 110, এসসি 85, ওবিসি বি 90, ওবিসি এ 85, এসটি হচ্ছে 65। আর এলডি এর জন্য, মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য আমি ধরেছিলাম জেনারেল 120, এসসি 95, ওবিসি বি 105, ওবিসি এ 95 অ্যান্ড এসটি 75। তো এই হচ্ছে সিস্টেম ছিল এলডিসি এবং এলডিএ। মানে কি, এটা ফাইনাল কম্পিউটার দেওয়ার পরে ফাইনালি যদি তোমাদের নাম আসতে হয়, তাহলে কিন্তু এই হচ্ছে সিস্টেম। আর এই যে প্রি এবং মেন্স দেওয়ার পরে যে তোমাদেরকে ডাকা হবে কম্পিউটারে, কম্পিউটারটাও একটু জেনে রাখি। কম্পিউটারে আছে ইংলিশ 20 ওয়ার্ড পার মিনিট, আর বাংলা আছে 10 ওয়ার্ড পার মিনিট। এবার গাইজ তোমরা বলতে পারো যে কম্পিউটার সম্বন্ধে একটুখানি বললে ভালো হয়।
যে কম্পিউটার কিভাবে প্র্যাকটিস করব বা কি বৃত্তান্ত কী কী সিস্টেম আছে। তো আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, একটা না দুটো। আমি 2015 সালের স্টাফ সিলেকশন কমিশনের যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সামটা হয়, তো সেই এক্সামে প্রিলি মেন্স কোয়ালিফাই করার পরে আমি টাইপিং দিতে গিয়েছিলাম। আমার স্পিড ছিল হচ্ছে 51। আমি গিয়ে নার্ভাস হয়ে গেছিলাম, তার জন্য যে টাইপিংটা করার কথা ছিল আমার হাত লিটারেলি কাঁপছিল। আর ওই জন্য আমি কীগুলোকে ভালো, মানে যে বাড়িতে 51 স্পিডে টাইপ করে তার কি ওখানে মানে যে কিবোর্ডের যে কিগুলো হয় সেগুলো খুঁজতে প্রবলেম হচ্ছিল। আমি বুঝতে পারছো কতটা নার্ভাস ছিলাম। তো নার্ভাসনেসের জন্য কিন্তু আমি ওই এক্সামটা ফেল করি। আরেকটা আমার এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে যে মানরেগাতে দেখবা রিক্রুটমেন্ট হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসগুলোতে, মানে বিডিওতে, এসডিওতেও হয়। মানে মানরেগার আন্ডারে গ্রাম রোজগার সেবক বলে একটা পোস্ট আছে, গ্রাম রোজগার সহায়ক। তো ওই পোস্টটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো আমাকে ইন্টারভিউতে কল করা হলো। ইন্টারভিউ পাস করার পরে আমাকে একটা টাইপিং করানোর জন্য ডাকা হলো, মানে অফিসে আর এক্সেলে দুটোতে টাইপ করতে হয়েছিল। তো তারপরে দুটো ভ্যাকান্সি ছিল, আমরা গেছিলাম 3 জন। আমারই ব্যাড লাগ যে আমি ওখানে পাইনি। তো এটা একটা ব্যাপার আছেই। তো সরি গাইজ, আজকে ইনফর্মাল হবে, আমি বলে দিয়েছি, মানে আমি একটু দাঁত বের করছি, সরি তার জন্য। তো গাইজ দেখো, টাইপিংয়ের জন্য তোমাদেরকে একটা কথাই বলবো, টাইপিং মাস্টার আছে ইংলিশের জন্য, ইংলিশের 20 ওয়ার্ড পার মিনিট। দেখো এই যে 20 ওয়ার্ড পার মিনিট, এটা তুলতে তোমাদের হার্ডলি 15 দিন লাগবে। 15 দিন, আমি বলছি 15 দিন। সে যদি কোনো দিন কেউ নাও করে থাকে তারও 15 দিন লাগবে। 20 ওয়ার্ড অতটাও বেশি না। সিএইচএসএলে তো 35টা ওয়ার্ড চাই, মানে 35 ওয়ার্ড পার মিনিট। তারপরে 10% হচ্ছে তোমার এসসিদের জন্য, আর 5% জেনারেলদের জন্য। মানে এরর করতে পারবা, মানে ভুল করতে পারবা, তার বেশি করলে কিন্তু বাদ। তো এটাতে ওগুলো কিছু নেই। আর তাছাড়া কি কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, এটা হচ্ছে একটা মেজর ব্যাপার। যে এই পরীক্ষা দিতে গেলে, টাইপিং পরীক্ষা দিতে গেলে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগছে না তোমাদের। তো ওই নিয়ে কোনো চাপ নেই। তো জাস্ট একটা জিনিস, 20 ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে যদি তোমাদেরকে তুলতে হয় তাহলে টাইপিং মাস্টারে টাইপিং করো। এবার যদি তোমাদের বাড়িতে ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, কিচ্ছু নেই, শুধু ফোন আছে, তাহলে ফোনে কী করে টাইপিং করবো? কিছুই না, একটা 150 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে একটা ওটিজি কেবল কেনো, আর একটা কিবোর্ড কেনো। 100 টাকা বা 150 টাকা যা কিবোর্ডের, যা একদম পাতি কিবোর্ড হলেও হবে। ওটিজির সাথে কিবোর্ড কানেক্ট করো, অনলাইন যে কোনো সার্চ করো, মানে ক্রোমে বা তুমি যে কোনো ব্রাউজারে সার্চ করো অনলাইন টাইপিং টেস্ট। তো ওখানে যেটা পাবে তোমরা প্রথমেই, যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকো, ওখানে দেখবা টাইপিং করলেই ওরা একদম ডিটেলস দিয়ে দেবে, কত এরর হচ্ছে, কতটুকু তোমার স্পিড আছে, সব কিছু জানতে পারবে। তো ওটা একটা সিস্টেম, ওখানে ওইভাবে করলে তোমরা পারবে। আর বেঙ্গলির জন্য আমরা বাংলায় আমরা কিসে টাইপ করব, ওখানেই বা আমাদের বাংলায় কোন মানে ফন্টে টাইপ করতে হবে? দেখো বাংলার জন্য অভ্র একটা ফন্ট আছে, আমার বাংলা একটা ফন্ট আছে। তো আমার মনে হয় আমার বাংলাতেই টাইপিং করানো হবে, এটা হচ্ছে ব্যাপার। এবার আমার বাংলাতে যদি টাইপিং করানো হয়, আমার বাংলার টাইপিংটা কী বলো তো, অনেকটা ইজি। আমার মনে হয় যে অফিসে যে টাইপিংটা করতে দেবে, অফিস যে মাইক্রোসফট অফিস যে অ্যাপ্লিকেশনটা আছে, তো ওই অ্যাপ্লিকেশনেই তোমাদের টাইপিংটা হবে। আর টাইপিংয়ের সিস্টেমটা কি, তোমাদেরকে একটা শিট দিয়ে দেওয়া হবে, শিটটাকে তোমাকে জাস্ট টাইপ করে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে সিগনেচার করে ওদের জমা দিতে হবে, এই হচ্ছে সিস্টেম। তো গাইস দেখো, বেঙ্গলির জন্য আমার বাংলাতে টাইপিং প্র্যাকটিস করো, আর ইংলিশের জন্য ওই বললাম যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যাও, ওখানে গিয়ে জাস্ট কিবোর্ড গোজো, টাইপিং শুরু করো। 15 দিন লাগবে টাইপিং তুলতে তোমাদের। তো এই হচ্ছে সিস্টেম আমাদের, কিন্তু মানে টাইপিংয়ের আমি জাস্ট ব্রিফটা করে দিলাম। আর গাইস দেখো, আমাদের টোটাল ক্যান্ডিডেটস, মানে কতজন ক্যান্ডিডেটসকে মেন্সে ডাকা হয়েছিল, দেখো 66,491 জন ক্যান্ডিডেটকে। তো 66,491 জন ক্যান্ডিডেটের মধ্যে ভ্যাকান্সি কত? 7,227টা। বুঝতে পারছো, প্রিলির পরে এতজন ক্যান্ডিডেটকে ডাকা হলো, 66,491 জনকে। ভ্যাকান্সি কটা হলো? 7,227টা। এই ভ্যাকান্সিটা কিন্তু বেড়েছিল, মানে বাড়ানোর পরেই কিন্তু এটা হচ্ছে পিএসসি নোটিফিকেশন। আমি সব কিছুই তোমার ওই ভিডিওতে বলে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো গাইস দেখো, জেনারেলের ভ্যাকান্সি ছিল আমাদের 2,972টা, ওবিসি বিতে ভ্যাকান্সি ছিল 505টা, ওবিসি এতে ছিল 716টা, এসসিতে ছিল 1406টা, পিএইচ এলভিতে ছিল 120টা, পিএইচ এলডিসিপিতে ছিল 189টা, এমএসপি বা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ছিল 186টা, এক্স সার্ভিসম্যানদের ছিল 476টা, এসসি এক্স সার্ভিসম্যানদের ছিল 159টা, আর পিএইচ এইচআইদের ছিল 109টা, আর এসসি এলডিসিপিদের ছিল 60টা। তো এই হচ্ছে ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন এই বছরের। আগে দেখো প্রির কাট আপ, এটা তো আমি এলডিসি আর এলডি এর পুরো ফাইনাল কাট আপ বলে দিলাম, প্রির কাট আপটা তো বলা হয়নি। প্রির কাট আপ সবাই জানি, তাও একবার একটুখানি বুকে কষ্ট নিয়ে দেখে রাখি, যে রেজাল্ট দিচ্ছে না প্রির কাট আপই দেখি আমরা। প্রির কাট আপ জেনারেলে 65 ছিল, ওবিসি বিতে 56.33 ছিল, ওবিসি এতে 43 ছিল, এসসিতে 48.67 ছিল, এবং এসটিতে 20.67 ছিল। তো গাইজ দেখো,
এই হচ্ছে প্রিলির কাট আপ, এই হচ্ছে ফাইনাল কাট আপ। তো ফাইনাল কাট আপে আমি যাদের অপিনিয়ন্স নিলাম বা যাদের সাজেশনস আমি নিলাম, তো তাদের কাছ থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে এই কাট আপটা কিন্তু একটু কমও হতে পারে, এইটা একটু কমতেও পারে। কারণ দেখো হিউজ একটা ভ্যাকান্সি আছে, 66,000 ক্যান্ডিডেট আছে, কিন্তু লকডাউন আছে, লকডাউনের জন্য চাকরি চলে গেছে। চাকরি চলে যাওয়ার জন্য কিন্তু কী হয়েছে যে এতগুলো ক্যান্ডিডেট কিন্তু সবাই চাইছে যে একটা সিকিউরিটি জব করার জন্য। আর সিকিউরিটি জব কি? গভর্নমেন্ট জব, সরকারের চাকরি। সরকারের চাকরিতে সিকিউরিটি আছে, সিকিউরিটির জন্য কিন্তু সবাই চাইবে যে এই যে ভ্যাকান্সিটাতে যদি একবার পাস করতে পারি তাহলে ঢুকে যাবো, এই হচ্ছে সিস্টেম। তার জন্য আমার মনে হয় কেউ চাকরি ছাড়বে না এই চাকরিটা পেলে। তো কম্পিটিশন লেভেল আছে, আবার ভ্যাকেন্সির জন্য একটু কমও আছে, মানে সব মিক্সিং, চানাচুর ভাজার মতন রয়েছে। আর গাইস আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, অনেকে আমাকে এই প্রশ্নটা করছে, মানে কমেন্ট বক্সে অনেক প্রশ্ন আসছে যে দাদা আমি একদম প্রির কাট আপ মানে কোনো মতে ক্লিয়ার করেছি। ধরো আমি প্রিতে 65 জেনারেল, তো জেনারেলে আমি 65 প্লাস মানে 65 কি 66 পেয়েছি। তো একদম যারা একদম বর্ডার লাইনে কাট আপ ক্লিয়ার করেছো তাদের একটু রিস্ক আছে। আমি বলতে চাই না, কাউকে ডিমোটিভেট করতে চাই না ভাই, দেখো কিন্তু এটা তো চাকরি বাকরির পরীক্ষা। এবার এখানে নাম্বারটা যে যত বেশি পাবে তার তত ভালো, এই হচ্ছে ব্যাপার। এবার ধরো যে 66 পেয়েছে তাকে কিন্তু এই 110-এর কাছে যেতে গেলে অ্যাটলিস্ট 40 তো পেতেই হবে। 110-এর কাছে যেতে গেলে 40 পেতেই হবে। তো তারপরেও যদি তোমাদের প্রেসিতে ভুল হয়, তারপরেও যদি তোমাদের ট্রান্সলেশনে কোনো মিস্টেক হয়, বা তারপরেও যদি তোমাদের মানে ওভারঅল নিউজের রিপোর্টিংয়ে কোনো ভুল হয়, তাহলে তো সেটা মিস্টেক। আর তার জন্য তো আশা করি পিএসসি নাম্বার দেবে না। এবার যদি দেখো যে না এভারেজ হয়েছে, মেন্সের এক্সামটা মোটামুটি হয়েছে, মানে যেটুকু হওয়ার কথা সেটুকু হয়েছে, তাহলে যদি তোমরা 40 পেতে পারো, আর যদি তোমরা বর্ডার লাইনেও এগুলোতে পাস করো, আমার মনে হয় তোমরা ডাক পাবে। একদম সত্যি কথা, বর্ডার লাইনেও ডাক পাওয়া যায়, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে না একটুখানি চাপ হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো গাইজ এই হচ্ছে সিস্টেম, মানে যাদের এই কনসার্নটা রয়েছে তাদের জন্য এটা বলে দিলাম আমি। তো এই হচ্ছে আপাতত আমাদের ফুল সিস্টেম, যে আমাদের পরীক্ষাটা এ পর্যন্ত কী কী হয়েছে, কী কী ভ্যাকান্সি আছে, কত কাট অফ যেতে পারে, তো সব কিছু এর মধ্যে আমি তোমাদেরকে হালকা করে রিমাইন্ড করিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে এই পরীক্ষাটার রেজাল্ট কবে দেবে, মেন্সের রেজাল্ট। তো আমি আগেই বলেছি যে আমার খুবই একজন পরিচিত সম্পর্কে আঙ্কেল হয়, তো উনি হচ্ছে পিএসসি অফিসে একটা পোস্টে কাজ করে। তো ওনার কাছে আমি ফোন করে এইটুকু জানতে পারলাম, তো উনি যেটা আমাকে বললেন তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো টোটাল 66,491 জনের খাতা ওখানে রয়েছে, এটা তো সবাই জানি, কারণ এই খাতাটাই তো দেখবে। এবার এই খাতাটা দেখবে কারা? এই খাতাটা দেখবে হচ্ছে পিএসসির যারা প্রফেসর আছে, পিএসসি প্রফেসর না, যারা কলেজের প্রফেসর আছে তারা দেখবে। এবার কলেজের প্রফেসরদের একটা ইস্যু হচ্ছে, দেখো খাতা এই 66,491 জনের খাতার মধ্যে থেকে তুমি যদি 1/5 করো, 1/5 খাতা কিন্তু প্রফেসরদের কাছে চলে গেছে দেখার জন্য। এইবার বাকি খাতা যায়নি কেন? তার একটাই কারণ, দেখো টোটাল যারা প্রফেসর তারা কিন্তু যখন প্রথম খাতাটা ডিস্ট্রিবিউশন হবে তখন ছিল হচ্ছে 160-এর উপরে, মানে 160 জনের উপরে প্রফেসর ছিল যারা খাতা দেখবে। কিন্তু কোভিড-19-এর জন্য, মানে এই লকডাউনের জন্য, এই ভাইরাসের ট্রিপল মিউটেন্ট ভেরিয়েন্ট বেরোনোর পরে, বা তুমি যাই বলো না কারণ যত কিছু হচ্ছে, এত মৃত্যু হচ্ছে, এত কিছু হচ্ছে, এটা অবশ্য ওদেরও একটা কনসার্ন। তো প্রফেসররা চাইছে না যে ওই খাতাটা দেখার জন্য। কেন? কারণ পিএসসির অফিস থেকে একজন যাবে ওই খাতা দিয়ে আসতে, প্রফেসর তো নিজে যাবে না, প্রফেসরকেই খাতা দিয়ে আসতে হবে, তো তারা কনটাকে আসতে চাইছে না। এটা হচ্ছে ইস্যু, একদম পাতি কথা, এটা ইস্যু। লকডাউনের জন্য তারা খাতা পাচ্ছে না, এবং খাতা না পাওয়ার জন্য কিন্তু তারা খাতা দেখতেও পারছে না। এবার কথা হচ্ছে যে কারা রাজি হয়েছে, মানে এই যে খাতাগুলো বেরিয়েছে 1/5 খাতা, এই 1/5 খাতা কারা দেখছে? দেখো ওই 165 জনের মধ্যে বা 160-এর উপরে যারা খাতা দেখতেন তাদের মধ্যে কিন্তু আপাতত 30 থেকে 40 জন রাজি হয়েছেন খাতা দেখার জন্য, তাদের কাছে এই 1/5 খাতা গিয়েছিল। এবার প্রবলেমটা কী হচ্ছে, দেখো 35 জন ধরো রাজি হলো, কিন্তু ইলেকশন হলো, ইলেকশন আমাদের পশ্চিমবাংলার ইলেকশন, মমতা ব্যানার্জির সরকার করলো, মানে অনেক কিছু হলো, এত বড় আসন জিতলো, এত কিছু হলো, এত র্যালি হলো, এত কিছু হলো, কিন্তু রেজাল্ট বেরোলো না। মানে ভোটের রেজাল্ট বেরোলো, বেশি রেজাল্ট বেরোলো না। সরকারে আসার পরেই কিন্তু লকডাউনের যে ইম্প্যাক্টটা সেটা ভালো করে বোঝা গেল, কারণ বিভিন্ন জিনিসকে অফ করে দেওয়া হলো, বিভিন্ন
রিক্রুটমেন্টকেই বন্ধ করে দেওয়া হলো। তো তোমরা জানো যে WBCS এর যে তোমার ইন্টারভিউ হচ্ছে, মিসলেনিয়াসের যে ইন্টারভিউটা হচ্ছে, সেটা কিন্তু এখন অনলাইনে হচ্ছে, তাও ঘরে বসে, মানে ভাবা যায় ঘরে বসে ইন্টারভিউ দিতে হচ্ছে, যে ইন্টারভিউ PSC বোর্ডে গিয়ে দিতে হতো। তো এই হচ্ছে ব্যাপার। তো নতুন সরকার এসে লকডাউন চালু করে দিল, আর এই লকডাউনের জন্যে এবং এই ভাইরাসের এতটা প্রকোপের জন্যই কিন্তু যারা খাতা দেখছিলেন তারাও আর খাতা দেখতে চাইছেন না, বলছেন যে এই লকডাউনটা কাটুক এবং একটুখানি শিথিল হোক, তাহলে খাতা দেখা শুরু হবে। আর আরেকটা প্রবলেম দেখো, PSCতে যারা কাজ করে তাদেরও তো জীবনের ভয় আছে, তারাও তো মানুষ। তারা যদি প্রতিদিন PSC অফিসে যান তাহলে তাদের ফ্যামিলি আছে। তো COVID-19 একটা বিশাল বড় ইস্যু, এটা মানতেই হবে, তোমরাও জানো, আমিও জানি, সবাই জানে। তো এই ইস্যুটার জন্যই কিন্তু এই জিনিসগুলো পোস্টপোন হয়ে রয়েছে। তো কাকু আমাকে এটাই বললো, মানে আঙ্কেল আমাকে এটাই বললো যে কটা খাতা বেরিয়েছে ও কটা তো রয়েছেই, আর যেগুলো পেন্ডিং রয়েছে এটা বেরোবে, একটু শিথিল হবে, তারপরে মানে আবহাওয়া একটু শিথিল হবে, তারপরে এই খাতাগুলো বেরোবে। এবার কর্মচারীরাও যেতে পারছে না, মানে PSC অফিসে যারা কাজ করে তাদের খুবই লিমিটেড পরিমাণ ওখানে যাচ্ছে, আর বাকি সবাই বাড়িতেই থাকার চেষ্টা করছে, ওয়ার্ক ফ্রম হোম করার চেষ্টা করছে। এবার এখানে তো ওয়ার্ক ফ্রম হোম করলে হবে না, এইটা তো পাঠাতে হবে তাদের কাছে, এবার এইটাই যাচ্ছে না। তো আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে এক্স্যাক্ট কবে দিতে পারে, মানে তোমাদের যদি কোনো মানে একটুখানি যদি আন্দাজ থাকে যে না এত তারিখের মধ্যেই পাওয়া যাবে। বলছে একটা জিনিসই বললো যে সেরকম এক্স্যাক্ট নেই, সেরকম কোনো ডেট ফিক্স নেই যে এত তারিখের মধ্যেই দেওয়া হবে। তা আমি জিজ্ঞেস করলাম যে কাকু মে জুন মাসে কি দিতে পারে, বা 2-3 মাস, কয় মাস লেট হতে পারে, মানে মে জুন মাস মানে কি নেক্সট মান্থে কি দিতে পারে? তা বললো কোনো চান্স নেই, মানে নেক্সট মান্থ জুন মাসেও তো কোনো চান্স নেই, জুন মাসে কোনো চান্স নেই, মিনিমাম 3 মান্থস ধরে রাখো, 3 মাস ধরে রাখো। এবার 3 মাসের মধ্যে যদি এই আবহাওয়া শিথিল হয়, এই সব কিছু ঠিকঠাক চলে, আর আমাদেরও যদি ভাগ্যটা খুব ভালো থাকে, তাহলে কিন্তু আমরা রেজাল্ট পেতে পারি আফটার 3 মান্থস। দেখো আমার কথা ভুল হতে পারে কিনা আমি জানি না, উনি আমাকে যেটা বললেন আমি তোমাদেরকে সেটাই বললাম। তাহলে ইস্যুস কী কী, মানে রেজাল্ট নিয়ে ইস্যুস হচ্ছে কিছু সংখ্যক খাতা বেরিয়ে গেছে প্রফেসরদের কাছে, আর মেজর পোর্শনের মানে যে খাতাটা, সেই খাতাটা কিন্তু এখনও PSC অফিসে। এই হচ্ছে সিস্টেম, অনেকেই ভালো লিখেছে, অনেকেই বসে আছে এই রেজাল্টটার জন্যে। তো গাইজ একটা কথাই বলবো, এখনও 3 মাস বসে থাকো, তারপরে রেজাল্ট নিয়ে আবার কথা হবে। মানে 3 মাস, আমি জাস্ট তোমাদেরকে এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্য ভাবলাম আজকে ভিডিওটা বানাই, আর খুবই ইনফর্মাল ওয়েতে ভিডিওটা বানালাম। যদি কোনো কমপ্লেন থাকে আমার এই অ্যাটিটিউডে, তাহলে প্লিজ বলে দেবে, মানে আমি চাই না যে এইভাবে আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করি, জাস্ট ভাবলাম যে এমন একটা জিনিস যেটা তোমরাও রিলেটেড, আমিও রিলেটেড এই পরীক্ষাটার সঙ্গে। তো অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে তোমাদের সাথেই কথা বললাম, এইভাবেই কথা বলাটা উচিত আমার মনে হয়। তো গাইজ দেখো এই হচ্ছে সিস্টেম, আমি মোটামুটি সব কিছু অ্যাঙ্গেলগুলোই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। আর বলছি রেজাল্ট কিন্তু 3 মাস পরে, এটা নিয়ে একদম কনফার্ম। আর গাইজ একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, সিরিয়াসলি একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। মানে তোমরা যদি সাবস্ক্রাইব করো বিশাল হেল্প হবে, একটা বেকার ছেলে হয়তো দাঁড়াতে পারবে, বা আমার থ্রু আমি যেটুকু নলেজ বা আমি যেটুকু ইনফরমেশান জানি সেটুকু আরেকজন যারা চাকরির জন্য খাটছে তারা পাবে। তো এটা হচ্ছে, তার জন্যই রিকোয়েস্ট করি তোমাদেরকে, এত রিকোয়েস্ট করি যে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো গাইজ আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে গাইজ টাটা, আর বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এক্সামের জন্য। আদৌ কোন এক্সাম রয়েছে আমি জানি না, আমার বলার দরকার, আমি বলে দিলাম, কারণ NTPCর পোস্টপোন, গ্রুপ ডির কোনো ঠিক নাই, তাছাড়া আর কি WBCS পোস্টপোন, সব বন্ধ। আর 18 জুলাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষাটা হবে, তাও যদি প্যান্ডেমিক এরকম চলে ভাই, কোনো কি বলবো, মানে তারও কোনো ঠিক নেই। তো গাইজ আর কি বলবো, আর এই পর্যন্তই, মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে গাইজ টাটা, আর বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এক্সামের জন্যে। মানে আমি আবার এই কথাটা বলে দিলাম, সত্যি আজকে ইনফর্মাল তো ইনফর্মাল।